ফুটবলের এই চমৎকার আর্কাইভে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। স্পোর্টস হিস্টোরিয়ান হিসেবে বছরের পর বছর ধরে আমি এই খেলাটির বিবর্তন নিয়ে ঘাটাঘাটি করছি। আর আজ আমরা একসঙ্গে দেখব কিভাবে ১৯৩০ সালের একেবারে সাদামাটা একটা টুর্নামেন্ট আজকের এই বিশাল মেগা গ্লোবাল ইভেন্টে পরিণত হলো। মানে শুরু থেকে আগামী দিনের ওই বিশাল পরিসরের বিশ্বকাপগুলো পর্যন্ত সবকিছুই আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই এই দুটো সংখ্যার দিকে একটু নজর দেওয়া যাক। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে জানেন মোট কয়টা ম্যাচ খেলা হয়েছিল? মাত্র ১৮টা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর ২০২৬ সালের বিশ্বকাপের জন্য কয়টা ম্যাচ শিডিউল করা হয়েছে জানেন? পাক্কা ১০৪টা ম্যাচ। আকাশ পাতাল তফাৎ, তাই না? এই যে একটা বিশাল গাণিতিক লাফ, এটাই কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছে গত এক শতাব্দী ধরে ফুটবল বিশ্বকাপ ঠিক কতটা লম্বা একটা পথ পাড়ি দিয়ে আজকের জায়গায় এসছে। এই যে এত বড় একটা জার্নি, এর শুরুটা আসলে কেমন ছিল? চলুন একেবারে প্রথম কেকঅফের সময়টায়, মানে ১৯৩০-এর দশকে ফিরে যাই। তৎকালীন ফিফা প্রেসিডেন্ট জুলে রিমের একটা স্বপ্ন থেকে জন্ম নিয়েছিল এই টুর্নামেন্ট। কিন্তু উরুগুয়েতে হওয়া প্রথম আসরের শুরুটা মোটেও সহজ ছিল না। তখন চলছিল গ্রেট ডিপ্রেশন বা চরম অর্থনৈতিক মহামন্দা। আর ইউরোপীয় দলগুলোর জন্য আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে জাহাজে করে উরুগুয়ে যাওয়াটা ছিল সাংঘাতিক ব্যয়বহুল ব্যাপার। অবস্থা এতটাই খারাপ ছিল যে টুর্নামেন্ট শুরুর মাত্র ২ মাস আগ পর্যন্ত কোনো ইউরোপীয় দেশই দল পাঠাতে রাজি হয়নি। শেষমেশ খোদ ফিফা প্রেসিডেন্টের হস্তক্ষেপে বেলজিয়াম, ফ্রান্স, রোমানিয়া আর ইউগোস্লাভিয়া রাজি হয়। সব মিলিয়ে অংশ নিয়েছিল মাত্র ১৩টা দেশ। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? তখন তো কোনো বাছাই পর্বের বালাই ছিল না। দলগুলো স্রেফ ইনভিটেশন বা আমন্ত্রণের ভিত্তিতে খেলতে চলে এসেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু দৃশ্যপট বদলাতে শুরু করে। ফুটবল তখন আর শুধু মাঠে সীমাবদ্ধ নেই, এটা ছড়িয়ে পড়ছে সবখানে। শুরু হচ্ছে সম্প্রচার আর স্টেডিয়ামের তুমুল লড়াইয়ের যুগ। ভাবুন তো, একটা স্টেডিয়ামে একসাথে ২ লক্ষ মানুষ! না, এটা কোনো কাল্পনিক সংখ্যা নয়। ১৯৫০ সালে ব্রাজিলে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ ম্যাচে রিওর মারাকানা স্টেডিয়ামে ঠিক এত বিপুল সংখ্যক দর্শক হাজির হয়েছিল। আজ পর্যন্ত ফুটবলের ইতিহাসে এটাই সর্বোচ্চ উপস্থিতির রেকর্ড। এই ম্যাচেই ফেভারিট ব্রাজিলকে হারিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছিল উরুগুয়ে। আর এই ঐতিহাসিক অঘটনটি ফুটবল দুনিয়ায় মারাকানাজো নামে চিরস্মরণীয় হয়ে আছে। দর্শকদের এই পাগলপাড়া উপস্থিতি দেখেই আসলে বোঝা যাচ্ছিল ফুটবল উন্মাদনা কতটা মহামারীর মতো ছড়িয়ে পড়ছিল। এরপর ১৯৫৪ সালের সুইজারল্যান্ড বিশ্বকাপে এক নতুন যুগের সূচনা হল। প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় ম্যাচ সম্প্রচার করা হলো। তবে ১৯৬২ সালের চিলি বিশ্বকাপের কথা উঠলে আবার অন্য একটা ঘটনা মনে পড়ে যায়। ওই আসরে মাঠের পরিবেশ এতটাই তেতে ছিল যে ইতালি আর চিলির মধ্যকার ম্যাচটার নামই হয়ে গেল ব্যাটেল অফ সান্তিয়াগো। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে খেলোয়াড়দের মাঠ থেকে বের করতে রীতিমতো পুলিশ ডাকতে হয়েছিল। অন্যদিকে ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপ কিন্তু বেশ কিছু মজার ব্যাপার নিয়ে হাজির হয়। এই যেমন ধরুন, প্রথমবারের মতো মাস্কট আর লোগোর ব্যবহার শুরু হলো। আর সবচেয়ে অদ্ভুত ঘটনাটা কী ছিল জানেন? টুর্নামেন্টের আগেই আসল ট্রফিটা চুরি হয়ে গিয়েছিল। পরে পিকলস নামের একটা কুকুর সেটা খুঁজে বের করে। একদম সিনেমার গল্পের মতো, তাই না? যতই দিন যাচ্ছিল বিশ্বকাপের পরিধি আর স্টেক ততই বাড়ছিল। আর এর সাথে তাল মেলাতে গিয়ে কর্তৃপক্ষকে বাধ্য হয়েই বেশ কিছু কৌশলগত নিয়ম নতুন করে লিখতে হয়েছিল। এর পেছনের কারণটা জানলে অবাক হবেন। দলগুলোর মধ্যে গোপন আঁতাত ঠেকাতে এবং অতিরিক্ত ডিফেন্সিভ খেলা বন্ধ করতে একটা বড় ধাক্কার প্রয়োজন ছিল। ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে এমনই এক ঘটনা ঘটে যা বিশ্বকাপের নিয়ম চিরতরে বদলে দেয়। পশ্চিম জার্মানি আর অস্ট্রিয়ার মধ্যকার গ্রুপ পর্বের শেষ ম্যাচটা এমনভাবে খেলা হয়েছিল যেন ১-০ গোলের রেজাল্টে দুই দলই অনায়াসে পরের রাউন্ডে চলে যেতে পারে। আর কপাল পড়ে আলজেরিয়ার। এই ঘটনাটা এতই দৃষ্টিকটু আর প্রশ্নবিদ্ধ ছিল যে এরপর থেকে ফিফা একটা কড়া নিয়ম চালু করে। এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো সবসময় একই সময় অনুষ্ঠিত হয়, যেন প্রতিযোগিতায় শতভাগ ফেয়ার প্লে বা নিরপেক্ষতা বজায় থাকে। কৌশলগত পরিবর্তনের সবচেয়ে বড় গেম চেঞ্জার ছিল পয়েন্ট সিস্টেমের বদল। ১৯৯৪ সালের আগ পর্যন্ত কিন্তু একটা ম্যাচ জিতলে মাত্র ২ পয়েন্ট দেওয়া হতো। কিন্তু যখন জয়ের জন্য ৩ পয়েন্ট দেওয়ার নিয়মটা চালু হলো, তখন পুরো খেলার দৃশ্যপটই পাল্টে গেল। এর মূল টার্গেট ছিল অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবলকে নিরুৎসাহিত করা।
দলগুলো বুঝল ড্র করে বসে থাকার চেয়ে জয়ের জন্য মরিয়া হয়ে আক্রমণাত্মক ফুটবল খেলাটাই বেশি লাভজনক। বলতে পারেন এই একটা নিয়ম ফুটবলের গতি আর রোমাঞ্চ বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। গ্রুপ পর্বে যখন একাধিক দলের পয়েন্ট সমান হয়ে যায় তখন তাদের আলাদা করার প্রক্রিয়াটা রীতিমতো অঙ্কের মতো মনে হয়। প্রথমে পয়েন্ট, তারপর গোল ব্যবধান, এরপর গোলের সংখ্যা দিয়ে বিচার করা হয়। তাতেও কাজ না হলে মিনি গ্রুপের ফলাফলের দিকে নজর দেওয়া হয়। আর একদম শেষ উপায় হল লটারি। তবে একটা মজার ঐতিহাসিক ফ্যাক্ট বলি, বিশ্বকাপের এত বছরের ইতিহাসে আজ পর্যন্ত কোনো দল লটারির মাধ্যমে টুর্নামেন্ট থেকে সরাসরি বাদ পড়েনি। হ্যাঁ, 1990 সালে আয়ারল্যান্ড আর নেদারল্যান্ডসের পজিশন ঠিক করার জন্য লটারি হয়েছিল ঠিকই, তবে স্বস্তির ব্যাপার হলো দুটো দলই আগে থেকে পরের রাউন্ড কনফার্ম করে রেখেছিল। তো নিয়মকানুনের পালা তো গেল, এবার চলুন দেখি ইউরোপ আর দক্ষিণ আমেরিকার গণ্ডি পেরিয়ে বিশ্বকাপ কিভাবে ধাপে ধাপে আক্ষরিক অর্থেই একটা গ্লোবাল স্পেকট্যাকল হয়ে উঠল। 35,87,538। একটু ভাবুন তো সংখ্যাটা। এটা হলো 1994 সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপের মোট দর্শক উপস্থিতি। মজার ব্যাপার হলো সেই সময় আমেরিকাতে কিন্তু ফুটবলের খুব একটা ক্রেজ ছিল না। তারপরও আর্থিকভাবে এটি ছিল বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সফল একটা আসর। প্রতিটি ম্যাচে গড়ে প্রায় 59,000 দর্শক উপস্থিত ছিল। পরবর্তীতে বিশ্বকাপের পরিধি অনেক বাড়লেও অবিশ্বাস্যভাবে এই রেকর্ডটা কিন্তু আজও টিকে আছে। একটু হিসেব করলেই দেখা যায় বিশ্বকাপ কিভাবে সচেতনভাবে পুরো বিশ্ব ভ্রমণ করেছে। 1970 সালে প্রথমবারের মতো ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বাইরে মেক্সিকোতে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। এরপর 2002 সালে এটা চলে আসে আমাদের এশিয়ায়, 2010 সালে আফ্রিকায় এবং সবশেষ 2022 সালে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পৌঁছায় ফুটবলের এই মহাযজ্ঞ। এই যে মহাদেশ থেকে মহাদেশে ঘুরে বেড়ানো, এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে ফিফা কিভাবে গেমটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে। আর এই বিস্তারের সাথে সাথেই তো বিভিন্ন অঞ্চলের নিজস্ব আবেগ আর সংস্কৃতি বিশ্বকাপের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। 1994 বিশ্বকাপের বাছাই পর্বের কথাই ধরুন না, শেষ ম্যাচে ইরাকের সাথে ড্র করে জাপানের বাদ পড়ার ওই হৃদয়বিদারক ঘটনা জাপানি ভক্তদের কাছে আজও দোহা ট্র্যাজেডি নামে পরিচিত। ওই ড্রয়ের ফলেই কিন্তু দক্ষিণ কোরিয়া মূল পর্বে জায়গা করে নিয়েছিল। আবার 2010 সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কথা নিশ্চয়ই মনে আছে। স্টেডিয়াম জুড়ে এক নতুন ধরনের বাদ্যযন্ত্রের সেই একটানা ভো ভো শব্দ। হ্যাঁ, সেই আইকনিক ভুভুজেলা। এটা যেন সেবারের আসরে ট্রেডমার্ক হয়ে উঠেছিল। আধুনিক ফুটবলের এই যে দারুণ অভিজ্ঞতা আমরা উপভোগ করছি, এটা কিন্তু একদিনে আসেনি। দর্শকদের বিনোদন আর খেলার স্বচ্ছতা বাড়াতে ধাপে ধাপে প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। এই যেমন 1974 সাল থেকে ড্র হওয়া ম্যাচের ফয়সালার জন্য যুক্ত হল পেনাল্টি শুটআউট। 2014 সালের ব্রাজিল বিশ্বকাপে প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে খেলোয়াড়দের জন্য প্রথমবারের মতো কুলিং ব্রেক বা পানি পানের বিরতি চালু হল। একই আসরে যুক্ত হল গোল লাইন টেকনোলজি, যা বিতর্কিত গোলের সন্দেহ একেবারে দূর করে দিল। আর 2018 সালের রাশিয়া বিশ্বকাপে তো ভিএআর বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সিস্টেমের ব্যবহার শুরু হল। রেফারিংয়ের ক্ষেত্রে এটা যে কতটা যুগান্তকারী পরিবর্তন এনেছে তা তো আমরা সবাই জানি। আর এভাবেই বিবর্তনের পথ ধরে আমরা এখন এসে পৌঁছেছি মেগা টুর্নামেন্টের যুগে, যেখানে বিশ্বকাপের আকার আর আন্তর্জাতিক ব্যাপ্তি দুটোই আকাশ ছুঁয়েছে। এই কাঠামোগত বিবর্তনের পুরো চিত্রটা এক নজরে দেখলে সত্যি অবাক হতে হয়। 1930 সালের সেই 13 দলের ছোট্ট পরিসর থেকে 90-98 সালে বিশ্বকাপ প্রবেশ করে 32 দল আর 64 ম্যাচের যুগে। আর 2026 সালের আসরে তো রীতিমতো বিপ্লব ঘটতে যাচ্ছে। উত্তর আমেরিকার 3 দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো মিলে প্রথমবারের মতো 48 দলের এক বিশাল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। আর ম্যাচের সংখ্যা আগেই বলেছি, এক ধাক্কায় বেড়ে দাঁড়াবে 104-এ। অপেক্ষা করুন, 2030 সালের বিশ্বকাপের প্ল্যান তো আরও অবিশ্বাস্য। প্রথম বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে উদ্বোধনী ম্যাচগুলো হবে দক্ষিণ আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে। আর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আফ্রিকার মরক্কো এবং ইউরোপের স্পেন ও পর্তুগালে। মানে বুঝতে পারছেন, 3টি মহাদেশের 6টি দেশে ছড়িয়ে থাকবে এই একটা টুর্নামেন্ট। এরপর 2034 সালের বিশ্বকাপটি আবার এককভাবে আয়োজনের দায়িত্বে থাকছে সৌদি আরব। সবশেষে এই বিশাল বিবর্তনের দিকে তাকিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু মাথায় থেকেই যায়। 48 দলের এই অতিকায় পরিধি আর একাধিক মহাদেশ জুড়ে আয়োজনের এই নতুন রীতি ফুটবলের কৌশল আর দর্শকদের সে চিরায়ত উন্মাদনাকে
ভবিষ্যতে কিভাবে বদলে দেবে আগামী প্রজন্মের ফুটবল প্রেমীদের জন্য এই নতুন মেগা স্কেল ঠিক কতটা রোমাঞ্চ আর পরিবর্তন নিয়ে অপেক্ষা করছে এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম আজ আমাদের এই আর্কাইভের খোঁজ এখানেই শেষ করছি আশা করি বিশ্বকাপ ফুটবলের পেছনের এই বিবর্তনের গল্প আপনাদের দারুণ লেগেছে ভালো থাকবেন সবাই